কয়েকশো বছর আগে, লিভিংস্টনেরও আগে, মাঙ্গো পার্ক আফ্রিকার এক অজানা দেশে গিয়েছিলেন। একদল মানুষ হয় যারা কোনো রকম বিপদ আপদ অসুবিধার কথা ভাবে না, তারা শুধু বেরিয়ে পড়ে অজানার খোঁজে। মাঙ্গো পার্ক ছিলেন এই ধরনের এক মানুষ। যখন তার বয়স মাত্র 24 বছর, তিনি নাইগার নদীর সন্ধানে বেরিয়ে পড়লেন। কয়েকদিন আগেই এক ইংরেজ সেই অজানা দেশে ডাকাতদের হাতে মারা পড়েছিল। সেটা জানা সত্ত্বেও মাঙ্গো পার্ক বেরিয়ে পড়েছিলেন সেই নদীর সন্ধানে। তার উদ্দেশ্য ছিল সেই নদীর ধার ধরে ধরে তিনি আফ্রিকার পুরো অঞ্চলটা ঘুরে দেখবেন। তখনও আফ্রিকার ম্যাপে কিছু কিছু জায়গা বড় বড় ফাঁক ছেড়ে দেওয়া হতো, ফাঁকা থাকতো সেই সব জায়গা, কারণ আবিষ্কারই হয়নি। সেই সব জায়গাকে অজানা দেশ বলে ম্যাপে লিখে রাখা হতো। তখন সে দেশের ব্যবসা বাণিজ্য আরব ও মুসলমানদের হাতে ছিল। ইউরোপীয় সাহেবরা এসে যদি তাদের সেই ব্যবসা দখল করে নেয়, সেই ভয়েতে ওই মুর ও আরবীয় মুসলমানরা যখনই সাহেব দেখত, নানা রকম উৎপাত অত্যাচার শুরু করে দিত। এই মাঙ্গো পার্ককেও অনেকবার তাদের খপ্পরে পড়তে হয়েছে। কম জ্বালাতন করেনি মাঙ্গো পার্ককে, তারা অত্যাচার করেছে, কখনো তাকে ধরে রেখেছে, তার জিনিসপত্র কেড়ে নিয়েছে, জল কেড়ে নিয়েছে, খাবার কেড়ে নিয়েছে, কখনো মারধর করেছে তাকে। একই সেখানে গরম এলাকা, অসহ্য গরম, তার যদি জল কেড়ে নেওয়া হয় তবে সে জল পান করবে কিভাবে? বিনা জলে তো সে মারা যাবে। তাই মাঝে মধ্যে মাঙ্গো পার্ককে নিজের তৃষ্ণা মেটানোর জন্য গাছের শিকড়, গাছের পাতা, ডাল এইসব চিবিয়ে তিনি তার তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করতেন। কিন্তু তাতে কি আর তৃষ্ণা মেটে? সারা দিন তিনি পাগলের মতো জল খুঁজতেন। তার শরীরে একটুও শক্তি থাকতো না। তিনি সারা দিন ঘোড়ার পিঠে চড়ে 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 জল খুঁজতেন। মাঝে মধ্যে তিনি ঘোড়ার পিঠ থেকে নামার সময় অজ্ঞান হয়ে পড়তেন। জ্ঞান হারিয়ে একদিন তিনি শুয়ে পড়লেন। জ্ঞান ফিরতে তিনি উঠে দেখলেন ঘোড়াটা তখনও তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তিনি বুঝলেন যে যখনই তার জ্ঞান এসেছে, তাকে ফের উঠে ঘোড়ার পিঠে চড়ে জলের সন্ধানে বেরোতে হবে। তাই করলেন। হঠাৎ তিনি যেতে যেতে উত্তর দিকে দেখলেন যে এক ঝলক বিদ্যুৎ চমকে। তার মনে একটু আশার আলো জাগল। তিনি সেই পথ ধরে ঘোড়ার পিঠে চড়ে যেতে লাগলেন। আস্তে আস্তে তিনি অনুভব করলেন বাতাস ঠান্ডা হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা। যেতে যেতে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে এল। তিনি তারপর নিজের জামা কাপড়ে সেই বৃষ্টির জল ধরে এবং সেটি নিকড়ে তা থেকে ফোঁটা ফোঁটা জল খেয়ে নিজের তৃষ্ণা মেটালেন। তিনি অনেকবার মুরদের হাতে পড়েছেন। এক একটা গ্রামে তিনি যান, সেখানকার সর্দার হয় তাকে ডেকে পাঠায়, আর নয়তো সেখানকার লোকজন তাকে ধরে বেঁধে নিয়ে চলে যায়। একবার এক সর্দারের মাঙ্গো পার্কের ছাতাটা পছন্দ হয়ে গেল। চেয়ে বসলেন সেই ছাতাটা। এবার কি করবে মাঙ্গো পার্ক? না দিয়ে তো উপায় নেই। সেই ছাতাটি সেই সর্দারকে দিয়ে দিতে হলো। সর্দার সেই ছাতাটি নিয়ে একবার খোলে, একবার বন্ধ করে, একবার খোলে আর একবার বন্ধ করে, আর খালি হো 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 করে হাসে। তবে সেই ছাতাটির আসল কাজ কি সেইটা বুঝতে নাকি সর্দারের অনেকটা সময় লেগেছিল। ফেরার সময় মাঙ্গো পার্কের গায়ের নীল কোটের ওপরে সোনালি বোতাম দেখে কোটটি পছন্দ হয়ে গেল সর্দারের। চেয়ে বসলেন সেটিও। কিচ্ছু করার উপায় নেই, কোটটিও দিয়ে দিতে হলো সেই সর্দারকে। তবে সর্দারের মেজাজ ভালো বলতে হবে। সেই ছাতা আর কোটের বদলে মাঙ্গো পার্ককে অনেক জিনিসপত্র দিয়ে সাহায্য করে দিল, যাতে তার যাত্রায় সুবিধা হয়। একবার আলী নামে এক মুসলমান রাজার হাতে তিনি পড়েছিলেন। সেই রাজার দল তাকে ধরে মাসখানে খুব অত্যাচার করেছিল। তারপর ঠিক করা হলো যে এই বিধর্মী খ্রিস্টানকে মেরেই ফেলা হোক।
তারপর কি যেন মনে হতে তারা ঠিক করলো যে এর ওই বিড়ালের মতো চোখগুলো গেলে দেওয়া হোক। তবে সেখানকার রানীর অনুগ্রহে সে যাত্রায় তিনি রক্ষা পেয়ে গিয়েছিলেন। এমন করে এত অত্যাচার, চুরি, ডাকাতি ইত্যাদি সহ্য করতে করতে মাঙ্গোপার্ক এক সময় ফকির হয়ে পড়েন। তার সঙ্গে থাকা জিনিসপত্র, লোকজন, ঘোড়াটা পর্যন্ত তার সাথে আর নেই। সব কিছুই প্রায় ডাকাতি হয়ে গেছে, নয় চুরি হয়ে গেছে, খুন হয়ে গেছে। এত অত্যাচার সহ্য করে ও পরিশ্রম করে শেষ পর্যন্ত মাঙ্গোপার্ক নাইগার নদীর সন্ধান পেলেন। তিনি শেষটায় যখন সেই নদীর সন্ধান পেলেন, তিনি এটা মনে করলেন যে তার এত পরিশ্রম ও অত্যাচার সহ্য করা সার্থক হলো। এমনি করে দিন কাটাতে কাটাতে তিনি পরে নিজের দেশে ফিরে এলেন। নিজের দেশে ফিরে এসে এই যা কিছু তার সঙ্গে ঘটেছে প্রতিদিনকের কথা তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন। আমরা এই যে তথ্যগুলি আপনাকে জানাচ্ছি সেটা পুরোটাই তার ডায়েরি থেকে নেওয়া হয়েছে। একবার মাঙ্গোপার্ক মালাকোন্ডা বলে এক শহরে এসে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে জানতে পারেন যে আরো উত্তরে একটা বড় যুদ্ধ লেগেছে। যুদ্ধটি হয়েছিল ফুতাতরার রাজা আবুল কাদের ও জালফদের রাজা দামেলের মধ্যে। এই আবুল কাদের ও দামেলের যুদ্ধ বেশ চমৎকার। আবুল কাদের একটি দূতকে দিয়ে দুটো ছুরি পাঠিয়েছিল দামেলের কাছে, আর বলে পাঠিয়েছিল যে যদি তুমি মুসলমান হতে রাজি না হও তবে একটি ছুরি দিয়ে তোমার গলা কাটা হবে। পছন্দ করে নাও এর মধ্যে কোন ছুরিটা তোমার পছন্দ। দামেল জবাব দিয়েছিল, এর মধ্যে আমার কোনো ছুরি পছন্দ নয়। আমি মাথাও কামাতে চাই না, আর ছুরি দিয়ে গলাও কাটাতে চাই না। এরপর আবুল কাদের নিজের দল বল নিয়ে দামেলের রাজ্যে এসে যুদ্ধ ঘোষণা শুরু করে দিলেন। তিনি দামেলের রাজ্য আক্রমণ করলেন বিশাল দল নিয়ে। কিন্তু দামেলের অত সৈন্য সামন্ত ছিল না। তারা এক কাজ করলেন, তারা নিজের রাজ্যেরই শহর এবং গ্রামের সব ঘর বাড়ি পুড়িয়ে দিতে লাগলেন, খাবার জলের পাতকুয়া ঢেকে দিতে লাগলেন। কোথাও কোনো খাবার, কোনো জলের চিহ্ন পর্যন্ত রাখলো না। সব কিছু ভেঙে চুরে পুড়িয়ে দিতে লাগলো নিজেদেরই রাজ্যে, এবং সেসব জায়গা থেকে সবাই পালিয়ে গেল। এবার আবুল কাদের যখন যুদ্ধ করতে এলো, 3 দিন ধরে তারা লুটপাট করার কোনো জায়গাও পায়নি, তারা কোনো খাবারও পায়নি, তারা নিজের তৃষ্ণা নিবারণের জন্য কোনো জলটুকুও পায়নি। তারা 3 দিন ধরে শুধু দেখেছে পোড়া ঘর, পোড়া বাড়ি, পোড়া শহর, সব কিছু লুটপাট করার মতো কিচ্ছু নেই, পুরো ফাঁকা। চতুর্থ দিনে এই আবুল কাদারের লোকজন, দলবল, সৈন্য সামন্তরা, তারা একটা জলার কাছে এসে দাঁড়ালো। তারা কোনো রকমে নিজের তৃষ্ণা মেটালো সেই জলা থেকে, আর তৃষ্ণা মেটানো মাত্রই তারা ঘুমিয়ে পড়ল। এইবার ভোর রাত্রে হঠাৎ করে দামেলের লোকজন এসে, দামেলের সৈন্য এসে মার মার করে একেবারে সেই আবুল কাদারের সৈন্যদের ওপরে ভেঙে পড়ল। এই চোট আবুল কাদের আর সামলাতে পারল। তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে গেল, কেউ কেউ বন্দী হলো, আর অনেকে মারা পড়ল। এই জালফরা আবুল কাদেরের যেসব মানুষদের বন্দী করেছিল তার মধ্যে ছিলেন স্বয়ং আবুল কাদের। তাকে বেঁধে নিয়ে যাওয়া হলো দামেলের কাছে। দামেলের কাছে নিয়ে যেতে সবাই মনে করলো এইবার বোধহয় দামেল এর পেটে ছুরি গুঁজে একে মেরে ফেলবে। কিন্তু দামেল জিজ্ঞেস করলেন সেই আবুল কাদেরকে যে, আচ্ছা তুমি একটা সত্যি কথা বলো তো, তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমাকে যদি বন্দি করে নিয়ে যাওয়া যেত, তখন তুমি আমার সাথে কি করতে? তখনই আবুল কাদের বলল, আমি তোমার বুকে বল্লম বসিয়ে দিতাম। দামেল বললেন, এর বেশি তুমি আর কি করবে? তবে তোমাকে আমি মারব না, কারণ তোমাকে মারলে
আমার এই নষ্ট হয়ে যাওয়া শহর গ্রাম কি ভালো হয়ে যাবে? তোমাকে মারলে আমার যতজন প্রজা, যত সৈন্য মারা গেছে, তারা কি সব বেঁচে উঠবে? আমি তোমায় মারব না। তবে তুমি নিজের ধর্ম, নিজের রাজার ধর্ম থেকে তুমি সরে এসেছো। তোমার এই দুর্মতি যতদিন না দূর হয়, তুমি আমার কাছে দাসত্ব করবে। এইভাবে প্রায় 3 মাস দামেল আবুল কাদারকে নিজের দাস করে রাখলো এবং পরে তাকে ছেড়েও দিল। আর আজও নাকি সেই দেশের লোক এই দামেলের মহত্বের কথা মনে করে গান গেয়ে ওঠে। নাইগার নদীর আশেপাশে যে মানুষেরা থাকে তাদেরকে মান্ডিঙ্গ বলা হয়। এইসব মানুষেরা মনে করে পৃথিবী একটা সমতল মাঠের মতো। মানে সেই সময় তারা মনে করত যে পৃথিবী একটা সমতল মাঠের মতো, তার শেষ কোথায় কেউ জানে না, চারিদিক মেঘে ঢাকা। আর ওই সব জায়গার মানুষেরা সময়ের হিসাব রাখত বড় বড় ঘটনাকে মনে করে। যেমন তাদের বছরের নাম দিত, যেমন কুরবানার যুদ্ধ, দামেলের বীরত্বের বছর, কুরবানার যুদ্ধের বছর। এই পার্ক মানে মাঙ্গো পার্ক যেসব গ্রামে গিয়েছিল, তার কয়েকটি গ্রামের মানুষ সেই বছরটিকে সাদা লোক আসবার বছর বলে নামকরণ করে দিয়েছিল। মানে তারা এইভাবে সময়ের হিসাব রাখত। এরপর পার্ক ফের একবার আফ্রিকায় এসেছিল তার দলবল নিয়ে। তবে এই সময় প্রথমের দিকেই প্রায় 47 জন সাহেবের মধ্যে 3 মাসে প্রায় 20 জন সাহেব মারা গেল নানা রকম রোগ ব্যাধি। আর এদিক থেকে তো মুরদের অত্যাচার তো লেগেই রয়েছে। এই সময় মুরেরা মাঙ্গো পার্ক আর তার দলবলকে প্রায় ব্যতিব্যস্ত করে তুলেছিল। শেষটায় যখন মাত্র 7 জন সাহেব পার্কের সঙ্গে ছিল, তিনি অনেক কষ্টে নদী পার হয়ে নিগ্রোদের দেশে এসে উপস্থিত হলেন। তিনি ভাবলেন এইবার বোধহয় একটু রক্ষা পাওয়া গেল। তবে নদী পার হওয়ার সময় তার দলবল শুদ্ধ তিনি ওই নিগ্রোদের হাতেই মারা পড়লেন। তখন মাঙ্গো পার্কের বয়স ছিল মাত্র 34 বছর বয়স। তবে এই অল্প বয়সেই শেষ হলো এই অ্যাডভেঞ্চার রসিক মানুষের। আজ শেষ হলো মাঙ্গো পার্কের অ্যাডভেঞ্চারের গল্প। আগামী ভিডিওতে নিয়ে আসবো নতুন কোনো অ্যাডভেঞ্চারের গল্প বা অন্য কোনো তথ্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করবেন। ইনফরমেশন যদি ঠিকঠাক লাগে, ভালো লাগে, অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।